আমরা জুলাই অভ্যুত্থানে ১,৫০০ শহীদের রক্ত, ৩০,০০০ আহত পঙ্গু ভাই বোন, ১,০০০-এর উপর দৃষ্টিশক্তি হারানো ভাই এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম। এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত ৯ মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো। প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া দেশের ১৮ কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো। তার পরপরই আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম, আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকব। না, আপনি ছাত্রদের দ্বারা এবং কেবলমাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন, আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আনফরচুনেটলি গত ৯ মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর, তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধা বিভক্ত করা। আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার সংস্কার সংস্কার। ঐক্যমত কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন। আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 70 অনুচ্ছেদ সংস্কার করা হবে। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল পার্লামেন্ট হবে। 100টি আসন নারীরা পাবে। ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে। সংসদে যে প্রধান সংসদীয় 4টি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আর কত একমত আপনারা চান? আমি অবাক হয়ে লক্ষ্য করি এত ভাইটাল 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42 না 45টা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব। লেট দ্য পিপল ডিসাইড। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না। বাংলাদেশের মানুষ উচ্চকক্ষ নিম্নকক্ষে কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ 70 অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ কোন এক ব্যক্তি 10 বছর প্রধানমন্ত্রী থাকবে না 100 বছর প্রধানমন্ত্রী থাকবে সেইটা নিয়েও চিন্তিত নয়। আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পার্সন নাই, সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন, মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন। এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলবো। জরিপটি সানেম এবং অ্যাকশন এইডের করা। সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে, আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত 72.8% মানুষ। ব্রুট মেজরিটিরও বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত। অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোনো কমিশনই করে নাই। সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না।
এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত ৬৭.১%। আমি এই ফাঁকে বলে রাখি, আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% স্বাস্থ্যতে, এবং সে কারণেই প্রতি বছর ৬৭ থেকে ৭০ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় কেবলমাত্র তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। এদেশের মানুষ দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় ৬৫.৪%। শক্তিশালী বিচার বিভাগ চায় ৫৯.৭%। অন ও অফলাইনের নিরাপত্তা ৫৪.১%। সুতরাং এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয়, আমি আশা করব সরকার অন্তত এই সব যেই অ্যাকশন এইড বা সানেমের মতো সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে, একটু দেখবে। কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারাকশন নাই। সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারাকশন। আমাদেরকে কনস্টিটুয়েন্সিতে যেতে হয়, আমাদেরকে সপ্তাহে অন্তত 3 দিন গ্রামে থাকতে হয়। সো উই নো হোয়াট দে থিঙ্ক অ্যান্ড উই নো হোয়াট দে ওয়ান্ট টু সে। এটা আপনারা জানেন না। এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড়হুড় করে 20 জন, 25 জন, 30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে, এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত। অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? They have to answer it. চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে। ক্যাবিনেটের একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে 2 বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন। তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়, কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন, চশমার বদলে ওই যে মোবাইল, মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।